আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র, বাড়তে পারে ভারত মার্কিন টানাপড়েন। জানাবো তাদের প্রোটোকল দরকার হলে 3 ডাবল করে দেন, বললেন তারেক রহমান। এদিকে হাসিনা যুগের সমাপ্তি, আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জয় বললেন সম্ভবত তাই। এরপর জানাবো ভোটের অনিয়ম নিয়ে ইইউকে অভিযোগ জানাবেন রুমিন ফারহানা। পদত্যাগের ঘোষণা দিলেন জামায়াত নেতা। সবশেষ জানাবো গণভোট বানচালের আহ্বান জানালেন জিএম কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র, বাড়তে পারে ভারত মার্কিন টানাকরেন। বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিন নিষিদ্ধ ও কোণঠাসা থাকা ইসলামপন্থী দল জামায়াতে ইসলামের সঙ্গে সম্পর্ক বাড়াতে এবং দলটিকে বন্ধু হিসেবে পেতে আগ্রহী ঢাকার মার্কিন কূটনীতিকরা। ওয়াশিংটন পোস্টের হাতে আসা কিছু অডিও রেকর্ডিংয়ের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। এই নতুন কূটনৈতিক অবস্থান দক্ষিণ এশিয়ায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 ডিসেম্বর নারী সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে ঢাকার একজন মার্কিন কূটনীতিক মন্তব্য করেন যে বাংলাদেশ বর্তমানে অনেকটা ইসলামপন্থী ধারায় মোড় নিয়েছে। ওই কূটনীতিক পূর্বাভাস দেন যে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী অতীতে যে কোনো সময়ের চেয়ে ভালো ফল করবে। দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যানের মতে, জামায়াতের প্রতি যুক্তরাষ্ট্রের এই নমনীয় মনোভাব দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বড় ধরনের দূরত্ব তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত ঐতিহাসিকভাবেই জামায়াতকে পাকিস্তানের ঘনিষ্ঠ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে থাকে। যদিও যুক্তরাষ্ট্র জামায়াতের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে, তবুও মার্কিন কূটনীতিকরা সতর্ক করেছেন যে জামায়াত যদি ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থী কোনো পদক্ষেপ নেয়, তবে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর 100% ট্যারিফ বা শুল্ক আরোপের মতো কঠোর পদক্ষেপ নিতে পারে ট্রাম্প প্রশাসন। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান মনে করেন, জামায়াতের প্রতি আমেরিকার এই দৃষ্টিভঙ্গি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে দূরত্ব তৈরি করতে পারে। ভারত দীর্ঘদিন ধরেই জামায়াতকে পাকিস্তানের মিত্র এবং তাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে। তবে মনিকা সাই তার বিবৃতিতে দাবি করেছেন যে বাংলাদেশের নির্বাচন ভারত মার্কিন সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। ঢাকার বৈঠকে ওই মার্কিন কূটনীতিক সতর্ক করেন যে জামায়াত যদি ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থী কোনো পদক্ষেপ নেয়, তবে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর আঘাত আসবে। তিনি বলেন, বাংলাদেশের মোট রপ্তানির 20% যুক্তরাষ্ট্রে যায়। যদি নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় বা তাদের বের করে দেওয়া হয়, তবে অর্ডার আসা বন্ধ হয়ে যাবে। আর অর্ডার না থাকলে বাংলাদেশের অর্থনীতি মুখথুবড়ে পড়বে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জামায়াত এমনটা করবে না, কারণ দলটিতে অনেক শিক্ষিত ও বুদ্ধিমান মানুষ রয়েছেন। তাদের প্রোটোকল দরকার হলে 3 ডাবল করে দেন, বললেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বলেছেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে অনুরোধ করব তাদের প্রোটোকল 3 গুণ বাড়িয়ে দিন। বৃহস্পতিবার 22 জানুয়ারি বিকালে মৌলভীবাজারের শেরপুরের আইনপুরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপির পক্ষ থেকে এ সরকারের উপদেষ্টাদের অনুরোধ করব, লাখো জনতার পক্ষ থেকে বলবো, তাদের প্রোটোকল দরকার হলে 3 ডাবল করে দেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরেছে। তিনি বলেন, মানুষ তাদের ওপর ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের কিছু করে বসুক। সেজন্য সরকারের কাছে অনুরোধ থাকবে, তাদের প্রোটোকল 3 গুণ করে দেন। বিএনপিকে যা নিরাপত্তা দিয়েছেন তার 3 গুণ করে দিন তাদের। ধানের শীষ মার্কায় ভোট চেয়ে তারেক রহমান বলেন, দেশকে যদি বাঁচাতে হয়, আগামী মাসের 12 তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আমাদের জয়ী হতে হবে। এদেশের বহু মানুষ গণতন্ত্রের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বহু মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন। তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই এবং একই সঙ্গে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই, তবে কোথায় সিল মারতে হবে? ধানের শীষেই আমাদের সিল মারতে হবে। দেশ পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, দেশে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে। একমাত্র কোন দল এই নিশ্চয়তা দিতে পারে? ধানের শীষই পারে সেই নিশ্চয়তা দিতে। হাসিনা যুগের সমাপ্তি,
আল জাজিরাকে জয় বললেন, সম্ভবত তাই। আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পায়, শেখ হাসিনাকে আর নেতৃত্বে নাও দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথায়। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার মা আসলে দেশে ফিরতে চান, তিনি অবসর নিতে চান, তিনি বিদেশে থাকতে চান না। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগস্ট ক্ষমতা হারানোর পর থেকে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন জয়ের মা। সবচেয়ে বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে বাংলাদেশের অন্যতম পুরনো এই দলটি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না। আওয়ামী লীগের অধিকাংশ জ্যেষ্ঠ নেতা শেখ হাসিনার মতোই দেশের বাইরে আত্মগোপনে রয়েছেন। দেশে যারা ছিলেন তাদের অনেকেই গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে। শেখ হাসিনার ছেলে জয় যুক্তরাষ্ট্রের নাগরিক। ওয়াশিংটন ডিসিতে তার বাড়িতে গিয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন। বর্তমান প্রেক্ষাপটে তিনি জানতে চেয়েছিলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আছে কিনা। উত্তরে জয় বলেন, অবশ্যই আছে। আওয়ামী লীগ কোথাও যাচ্ছে না, এটা সবচেয়ে প্রাচীন ও বড় দল। আমাদের ৪০ থেকে ৫০% ভোট আছে। আপনি কি মনে করেন ৪০ থেকে ৫০% মানুষ হঠাৎ সমর্থন দেওয়া বন্ধ করে দেবে? দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৬-৭ কোটি ভোটার আওয়ামী লীগের। তারা কি হঠাৎ সমর্থন বন্ধ করে দেবে? শ্রীনিবাসন জৈন বলেন, আমি জিজ্ঞেস করছি কারণ আপনি বলেছেন আপনার মা রাজনীতি থেকে অবসর নেবার কথা ভাবছেন। এখন যদি তিনি কখনো বাংলাদেশে ফিরে যান, তিনি কি আর রাজনীতিতে থাকবেন না? জয় উত্তরে বলেন, না, তার বয়স হয়েছে ৭৮ বছর, এমনিতেই এটা তার শেষ মেয়াদ হতো, তিনি অবসর নিতে চাচ্ছেন। শ্রীনিবাসন জৈন তখন প্রশ্ন করেন, তাহলে এটাকে কি হাসিনা যুগের সমাপ্তি বলা যায়? শেখ হাসিনার ছেলে জয় বলেন, সম্ভবত তাই। আল জাজিরার সাংবাদিক আবারও প্রশ্ন করেন, তাহলে আপনি বলছেন যে আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে রাজনীতিতে ফেরার সুযোগ পায়, তাকে অর্থাৎ শেখ হাসিনা ছাড়াই সেটা হবে? জয় বলেন, হ্যাঁ, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, এটা সবচেয়ে পুরনো দল, ৭০ বছর ধরে আছে। তাকে সঙ্গে নিয়ে অথবা তাকে ছাড়াই এ দল চলবে। কেউ তো চিরদিন বাঁচে না, নিয়তির পরিহাস। শেখ হাসিনার দল আওয়ামী লীগের অধীনে ১৫ বছরে যে ৩টি নির্বাচন হয়েছে তার সবগুলোই নানা অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়। সে সময় জামায়াতে ইসলামী ছিল নিষিদ্ধ, আর এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা অংশ নিতে পারছে না। সে প্রসঙ্গ ধরে শ্রীনিবাসন জৈন প্রশ্ন করেন, আপনি একমত হবেন সার্বিকভাবে রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি বাজে ধারণা। বহু মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাও তাই বলে। কিন্তু এখানে কি এক ধরনের আইরনি নেই? যখন আপনি কারচুপির নির্বাচন ও অনিয়মের অভিযোগ করেন, ঠিক সেই অভিযোগ তো বছরের পর বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে উঠে এসেছে। ওই অভিযোগ থাকার কথা মেনে নিয়েই জয় তার উত্তরে বলেন, আওয়ামী লীগ কখনো কাউকে নিষিদ্ধ করেনি। জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল আদালতের সিদ্ধান্তে। তিনি বলেন, আমাদের জরিপ, আমেরিকানদের জনমত জরিপ সবই দেখাচ্ছিল আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জয়ী হবে। আমাদের কারও কোনো অনিয়মের প্রয়োজন ছিল না। প্রশাসনের ভেতরে কিছু লোক নিজেরাই উদ্যোগ নিয়ে এসব করেছে। দলীয় দিক থেকে আমার মা ও আমি ভীষণ ক্ষুব্ধ হয়েছিলাম। আমরা একটি পরিষ্কার নির্বাচন চেয়েছিলাম, কারণ আমরা যে কোনোভাবেই জিততে যাচ্ছিলাম। আমাদের জনমত জরিপ, আমি নিজেই আমাদের দলের জন্য জরিপ পরিচালনা করেছিলাম। আমরা ৩০০টি আসনের মধ্যে ১৬০টি আসনে জরিপ করেছিলাম, যেগুলো ছিল মূল প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র। এই ১৬০টি আসনে আমাদের নিম্নতম জয়ের ব্যবধান ছিল ৩০%। তাই কোনোভাবেই এর প্রয়োজন ছিল না। জয় দাবি করেন ২০২৪ সালের নির্বাচনে কোনো কারচুপি হয়নি। বিরোধী দলগুলো নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল, সেটা দুর্ভাগ্যজনক। সহিংসতার হুমকি ও হাদি হত্যা। সজীব ওয়াজেদ জয় এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সরকার যদি দমনপীড়ন চালায় তাহলে সেটা সহিংসতার দিকে যাবে। সে কথা মনে করিয়ে দিয়ে শ্রীনিবাসন জৈন বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার একটি কারণ হিসাবে সরকার বলছে আপনারা এসব নির্বাচনে সহিংসতায় উস্কানি দিচ্ছেন। আর সেটি কি সত্য নয়? কারণ আপনি সাক্ষাৎকারে বলেছেন। জবাবে জয় বলেন, দেখুন, যখন কাউকে একেবারে কোণঠাসা করে ফেলা হয় তখন আর কি হবে? আমরা সহিংসতা চাই না, আমাদের তো প্রতিবাদও করতে দেওয়া হচ্ছে না। তাহলে এই মুহূর্তে আওয়ামী লীগ কি সহিংসতা করছে? ভোটের অনিয়ম নিয়ে ইইউকে অভিযোগ জানাবেন রুমিন ফারহানা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতার প্রশ্ন তুলে বিএনপির বহিষ্কৃত ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, ভোটের অনিয়ম নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে নালিশ করবেন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোয় আচরণবিধি লঙ্ঘন নিয়ে রুমিন ফারহানা বলেন, আমি রিটেন জবাব দিয়েছি, আর আজ আমি ইসিতেও একটা জবাব নিয়ে আমার প্রচারণার মাঠে থাকার কথা, কিন্তু বাধ্য হয়েই আমি আজকে ঢাকায় এসেছি, কারণ আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। তিনি বলেন, আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদের পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই। সো আমি নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি যে যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং আমি বড় দলগুলোর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে, প্রশাসন যদি এখানে একদম স্ট্রেট নিরপেক্ষ না থাকে, তাহলে আরেকটা ৫ আগস্টের মতন কিংবা ২০১৮ সালের নির্বাচনের মতন আরেকটা নির্বাচন যদি হয়, বাংলাদেশে তার পরিণতি ভালো হবে না, কারোর জন্যই ভালো হবে না। সো এই বিষয়গুলো আমি আসলে কমিশনকে অবহিত করেছি। তিনি আরও বলেন, আজকে ইউরোপীয় ইউনিয়নের অবজারভারদের সঙ্গে আমার বৈঠক আছে, আমি তাদেরকেও বিষয়গুলো অবহিত করব এবং আমি খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অন্তত বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা কোনো রাজনৈতিক দল যেন করার স্পর্ধা না দেখায়। আমি সব দলকেই আহ্বান জানাব, নির্বাচনের মাঠে একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়, সেই জন্য মানুষ ১৫ বছর লড়াই করেছে। আমরা যেই দলেই ছিলাম, আমরা আমাদের অবস্থান থেকে লড়াই করেছি। সো আরেকটা কারচুপির নির্বাচন, আরেকটা ম্যানিপুলেটেড ইলেকশন বাংলাদেশে আমরা হতে দেব না ইনশাল্লাহ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। পদত্যাগের ঘোষণা দিলেন জামায়াত নেতা। পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ দ্বীন ইসলাম শুভ নামের পটুয়াখালীর এক জামায়াত নেতা। রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। মোহাম্মদ দ্বীন ইসলাম শুভ মহিপুর থানার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ছিলেন। একই সঙ্গে বাইতুল মালের অর্থ কমিটির দায়িত্বেও পালন করছিলেন। দ্বীন ইসলাম শুভ ফেসবুকে বলেন, গত ৫ই আগস্টের পর আমি জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত হই। উদ্দেশ্য ছিল ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়া, কিন্তু পরে তিনি দলীয় পর্যায় থেকে এমন বার্তা পেয়েছেন যা তার মতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রশ্নে আন্তরিকতার অভাব প্রকাশ করে। বিষয়টি তার আদর্শ ও নৈতিক অবস্থানের পরিপন্থী হওয়ায় তিনি জামায়াতের রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ তোফাজ্জল সিপাহী গণমাধ্যমকে বলেন, শুভকে প্রথমে ইউনিয়ন বাইতুল মালের দায়িত্ব দেওয়া হয়, পরে তাকে ওয়ার্ডের আমিরের দায়িত্ব দেওয়া হয়। তিনি কী কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে আমরা নিশ্চিত নই। গণভোট বানচালের আহ্বান জানালেন জি.এম. কাদের। গণভোট বানচালের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেছেন, গণভোট একটি ষড়যন্ত্রমূলক ব্যবস্থা। দেশের জনগণকে আহ্বান জানাচ্ছি, এটি বানচাল করুন। হ্যাঁ ভোট জয়ী হলে দেশের শাসন ব্যবস্থা থাকবে না। বড় বড় রাজনৈতিক দল এখনও বুঝতে পারছে না। নির্বাচনী প্রচারণা শুরুর লক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জি.এম. কাদের বলেন, জনগণ ভোট দিক বা না দিক, যেভাবে সরকার ও তাদের নিয়োগদাতারা মাঠে নেমেছে, সরকারি কর্মকর্তাদের দিয়ে হলেও তারা হ্যাঁ ভোটকে জয়ী করে বিপ্লবী সরকার গঠন করবে। গণভোট হ্যাঁ জয়ী হলে নতুন সরকারকে আজ্ঞাবহ হিসেবে থাকতে হবে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই, সংস্কার হতে হবে মানুষের মতামতের ভিত্তিতে। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানকে অন্তর্বর্তী সরকার মেটিকুলাস ডিজাইন বলেছিল। সমন্বয় করা বর্তমান সরকারের নিয়োগদাতা ও বর্তমান সরকার তাদের অভিভাবক। জামায়াতের একটি অঙ্গ সংগঠন এনসিপি ও বাকি কিছু দল। সরকারের নিয়োগদাতাদের নিয়োগদাতা হল জামায়াত। ৩ জন মিলে এখন সরকারি দল। সরকারি দল দেশের ষড়যন্ত্র শুরু করেছে। নিজেকে সংস্কারের পক্ষে দাবি করে তিনি জি.এম. কাদের বলেন, চাকরি জীবনে ও মন্ত্রী থাকাকালে আমি ব্যাপক সংস্কার করেছি। হুসেইন মোহাম্মদ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে রয়েছে। সংস্কারের বিপক্ষে আমরা নই। আমরা মনে করছি যে প্রক্রিয়ায় সংস্কার এগিয়ে নেওয়া হচ্ছে তার ভেতরে গভীর ষড়যন্ত্র রয়েছে। গণভোটের মাধ্যমে সংস্কার চাপিয়ে দেওয়া এবং যে প্রক্রিয়ায় চাপিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ তা কিছুই বুঝছে না। সাধারণ মানুষের মাঝে
বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, লোভ লালসা দেখানো হচ্ছে। বলা হচ্ছে আপনি হ্যাঁয়ের পক্ষে জয়ী হলে সবকিছু পেয়ে যাবেন। এসব কথা সত্য নয়, অনেক ফাঁকফোকর রয়েছে। বিভিন্ন আশঙ্কার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, হ্যাঁ ভোট জয়ী হলে দেশে প্যারালাল ফোর্স দাঁড়িয়ে যাবে। আমি আশঙ্কা করছি যে বিপ্লবী সরকার গঠন করে তারা বলবে, হ্যাঁ ভোটে জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে, সংসদকে আমাদের কথা মতো চলতে হবে, সংস্কার মেনে চলতে হবে। সংসদ ও নতুন সরকার কার্যকরভাবে তাদের কাজ করতে পারবে না। এরপর জুলাই সনদ পাশ করানোর নামে তারা বছরের পর বছর বিপ্লবী সরকার ক্ষমতায় থেকে যাবে। সংসদ হবে শুধুমাত্র হুকুম মানার সংসদ।